শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুগণ, প্রিয় অনুষ্ঠানে সুস্বাগতম। আমি বলতে পারছি না যে বরাবরের মতো বকুল আপনাদের সাথে আছি। প্রথমবারের মতো যা কিছু প্রথম তা কিছু একটু ভিন্ন রকম আমার জন্যও তাই। আগে আমি তোমাদের বন্ধু ছিলাম এবং তোমাদের অতিথিও ছিলাম, সেই আনন্দ একরকম। আর আজকের নতুন করে লেডিস ক্লাবে যুক্ত হওয়ার মানে পারিবারিকভাবে যুক্ত হওয়ার জন্য আমার আনন্দটা একটু ভিন্ন রকম। তাই আনন্দের আতিশয্য যদি বাড়তি কিছু বলে ফেলি সেটাও ক্ষমা করে দিতে হবে, আর যদি ভুলভ্রান্তি কিছু করে ফেলি তাহলে তো অবশ্যই আমি জানি যে ভালোবাসার মাপটা পেয়েই যাব। আজকের আড্ডায় আমাদের সাথে আছেন আমার ডান দিকে তানজিল সুচিরা, একজন লেখক, আর পাশাপাশি আরেকজন খুব মিষ্টি মুখ মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে, উনি হলেন শারমিন ফেরদৌস, কবি এবং একই সঙ্গে সংবাদ উপস্থাপক। আপনারা কেমন আছেন সেই প্রসঙ্গে আসব। তার আগে আমি একটুখানি বলে নিচ্ছি যে আনন্দ বেদনা পাশাপাশি চলে এবং সূর্য যখন উদিত হয় অস্ত যাওয়া পর্যন্ত তার পথ চলা যেমন থামে না, আমাদের জাগতিক কাজকর্ম তেমনি থেমে থাকবার নয়। তবুও আমরা একটু মন খারাপ নিয়ে আছি। মন খারাপের পাশাপাশি আমাদের কিছু মন ভালো করার পরিস্থিতিও উঠবে, জমে উঠবে, কারণ আমাদের আজকের বিষয়বস্তু আত্মনিয়ন্ত্রণ বড় শক্তি। তা আমাদের সেই শক্তির মধ্যে দিয়ে যেহেতু যেতে হবে, সেহেতু শোককে আমরা শক্তিতে পরিণত করতে যাচ্ছি। আমরা জানি জুলাই আন্দোলনের একজন সক্রিয় নেতাকর্মী ওসমান হাদি, তিনি আর আমাদের মাঝে নেই। আমাদের মাঝে নেই মানে তিনি তার পরিবারের কাছেও নেই, এই ধরনের কোথাও নেই, চলে গেছেন স্রষ্টার কাছে, দিয়ে গেছেন আমাদেরকে জাগতিক বেদনা। তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়ে আমি সবার প্রতি বলবো যে আমাদের আজকের অনুষ্ঠান চালিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা সব থেকে বেশি। আবারও বলছি, আমরা শোককে শক্তিতে পরিণত করে আজকের আড্ডা চালিয়ে যাব আশা করি। কেমন লাগছে তানজিল? খুবই ভালো লাগছে। শুরুতে ধন্যবাদ জানাই বকুল আপা আপনাকে, পরবর্তীতে ধন্যবাদ জানাচ্ছি জাকি আপা এবং এত সুন্দর মনোরম পরিবেশে আমাকে নিমন্ত্রণ করার জন্য নেক্সাস টিভিকে। পরিবেশ ভালো লাগছে আমার কাছেও। এই পরিবেশটা আসলে আমার জন্য একদমই নতুন, তো আমার জন্য একদমই আমি বলবো যে আমার এক ধরনের নতুন অভিজ্ঞতা আমি হয়তো অর্জন করতে যাচ্ছি আর কি। আমরাও নতুন কিছু জানবো। শিওর। শারমিন ফেরদৌস? অসম্ভব ভালো লাগছে, যেহেতু আমি একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করছি, কিন্তু এই ফর্মটাতে এসে আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। অনেকে হয়তো ভাবে সংবাদ উপস্থাপিকা অনেক কথা বলতে জানে, কিন্তু এর বাহিরে আসলে আমার কাছে মনে হয় আমি খুব কম কথা বলতে জানি, খুব কম মিশতে জানি, যেই কারণেই হয়তো একজন কবিকন্যা হিসেবেও আমি নিজেকে পরিচিতি করতে চাই আর কি নিজেকে। বাহ, তাহলে কি মনে হবে যে সংবাদ উপস্থাপনার চাইতে কবিকন্যার স্বতঃস্ফূর্ততা একটু বেশি? আমার খুব বেশি, কারণ অনেকেই আমাকে এই কমপ্লেনটা করেছে যে আমি খুব কম কথা বলতে জানি, এবং সংবাদ উপস্থাপিকার বাহিরে গিয়ে কারোর সাথে মেশা, কারোর সাথে একটু মন খুলে কথা বলা, এটা আমার কাছে একটু কম, আমার সাথে একটু কম যায়। তো সেই ক্ষেত্রে আমি তখন আমার যে বেদনা, আমার যে ভেতরের যে কথাগুলো আমি বলতে না পারার যে কষ্ট, সেটা আমি আমার লেখার মধ্যে, হ্যাঁ, লিখে যে আত্মপ্রকাশ করা, সেভাবে নিজেকে প্রকাশ করতে খুব পছন্দ করি। বাহ, আসলে মানে একটু অন্যরকম ব্যাপারটা, একটু অন্যরকম না যে আমি যা বলতে চাই। হ্যাঁ, অনেকে তো গানে গানে বলে, অনেকে সুরে সুরে বলে, হ্যাঁ, কিন্তু আপনি বলতে চান লিখে। আমি লিখে প্রকাশ করতে চাই, এবং এটা খুব সুন্দর করে আরেকজনের মর্মে একদম ঢুকে যাবে, মর্মে। এবং আমি বিশ্বাস করি যারা খুব কম কথা বলতে জানে তারা লিখে প্রকাশ করে, এবং একজন কবির জন্ম হয় সেখান থেকে। নিজের কথা নিজেই কত সুন্দর করে বলে দিচ্ছে। এই জন্য শুরুতে একটু ভাব গম্ভীর এবং মিটিমিটি তাকাচ্ছিলে। আমি কিন্তু মোটামুটি ভয় পাচ্ছিলাম যখন এখানে লেখা দেখলাম কবি। একে তো কবি সবার না বলার কথা নিজে বলে ফেলে, আর আরেক দিকে হলো সংবাদ উপস্থাপন করে। মানে আমি মোটামুটি খুব দ্বিধা দোদুল্য মানতার নিয়ে শুরু করলাম যে এক পাশে হলো লেখক, আরেক পাশে কবি, আমি এখানে কি তুই কি হবি, এরকম একটা ভাবনা নিয়ে। অসম্ভব সুন্দর কথা বলেন আপনি। যখন উপস্থাপনার শুরুতে আপনি যখন শিরোনামে আপনি কথাগুলো বলছিলেন অনুষ্ঠান উপস্থাপনার, অসম্ভব ভালো লাগছিল আপনার। আমি কিন্তু মুগ্ধ হয়ে শুনছিলাম, পুরোটাই আপনাকে এত ভালো লাগছে, আপনার শাড়ি, আপনার গেটআপ, আপনার কথা, সবকিছু মিলে অপূর্ব।
খুবই ভালো লাগছে। এটা একটা বড় এবং ব্যাপার। সব হ্যাঁ। থেকে বড় কথা আপা, সত্যি কথা বলতে আজকে যে শোকের যে জিনিসটা বললেন, শোকটাকে আমরা শক্তি বানাবো, এটাই হওয়া উচিত আসলে। সেটাই। মানে শোক নিয়ে আমরা চাই যিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন, এই চলে যাওয়াটা যেন আর না হয়, মানুষ যেন কথা বলার শক্তি একদম, পায়, একদম। স্বাধীনতা পায়। আমার স্বদেশটা যেন এরকম হয় যেন আমি প্রাণ খুলে কথা বলতে পারছি, যে কারণে স্বাধীনতা অর্জন আমি চাই এই এবং এটা অর্জনটা বিজয়ের মাস। হ্যাঁ, বিজয়ের এবং মাস। এই ওর একটা কথা খুব সুন্দর, ও বলেছে যে আমরা উশৃঙ্খল হব না, না, হব তাই না। না? উশৃঙ্খল হব না। নিয়মানও হব না, উশৃঙ্খলও হব না। আমরা এগিয়ে যাব গঠনতার দিকে, গঠনতার যে যা দিকে। কিছু এলোমেলো হয়ে গেছে, যা কিছু ছুটে গেছে, ছুটে যাওয়া জিনিসটাকে আমরা আবার ধরে আনবো, এক জায়গায় করব, এলোমেলো জিনিসগুলিকে গোছাবো। গোছাবো। কারণ পৃথিবীতে আমরা একবারই এসেছি, একবারই আর আশা হবে না। সব থেকে আর বড় আসতে পারবো পরিচয় না। আমরা মানুষ, পুরো মানুষ। পৃথিবীর এক সূত্রেই কিন্তু আমরা মানুষ গাথা। থাকে না যে অন্য একটা রাষ্ট্র বলছে আমাদের সম্পর্কে জানার অধিকার নেই, এমন অনেকে প্রশ্ন করে। আমার কবিতা দেখে একজন প্রশ্ন করেছে, তখন আমি তাকে একটা উত্তর দিয়েছি, পুরো পৃথিবীর পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, এক মানুষ। সূত্রে গাথা, এবং আমরা একে অপরকে জানার অধিকার রাখি। তো আমি আশা করি আমাদের বাংলাদেশটা একদিন এরকম হবে যে সম্মিলিতভাবে আমরা এই বাংলাদেশটাকে আবার নতুন করে গড়ব। বাংলাদেশের মানুষ হাসবে, কথা বলবে প্রাণ খুলে, কোনো নিঃসংকোচে, ভয় পাবে না কখনো কোনো কথা বলতে। একদম না, আমার দেশে আমি আমার কথা বলবো, তাই না? আমার দেশে থেকে আমি আমার দেশের মানুষের কথা বলবো, আমার দেশের মানুষের সমস্যার কথা বলবো, কিভাবে সমাধান করা যায় সেই কথা বলবো। এখন অতটুকু বাক স্বাধীনতা যদি আমি আমার নিজের দেশে থেকে আমি না পারি, তাহলে তো বলতে হবে যে মানে আমাদের প্রজন্মই বৃথা, তাই না? একদম একদম। তো সেই জায়গা থেকে আমাদের যেহেতু আজকের আড্ডার বিষয়টা দারুণ সুন্দর একটি 3 শব্দের একটি লাইন, আত্মনিয়ন্ত্রণ বড় শক্তি। আত্মনিয়ন্ত্রণ প্রত্যেকের মধ্যেই আমাদের দরকার, এবং এই শক্তিটাকে ছোট করে দেখা যাবে না, বড় অবশ্যই না। শক্তি। এবং শক্তিটাকে হাতুড়ির মতো ব্যবহার করা যাবে না, না, না। শক্তিটাকে কলমের মতো ব্যবহার করতে হবে। তো আজকের আড্ডা আমরা শুরু করে দিই, আমাদের সাথে নিয়মিত বন্ধুরা আছে। এটা কিন্তু ভীষণ রকম দারুণ জনপ্রিয় একটি অনুষ্ঠান, এবং সবাই এত ভালোবাসে। এবং লেডিস ক্লাব বলে শুধু কিন্তু মেয়ে বন্ধুরা নয়, আমি দেখেছি আমার অনেক ছেলে বন্ধুরাও এই প্রোগ্রাম দেখে। আমি যখন এসেছি আমাকে দেখে বলেছে যে আপু তোমার এটা ভালো লেগেছে, এই সেই। তো আপনার মানে লেখালেখির পাশাপাশি তো সংসার করেন নাকি কোনো কর্মময়তা আছে? না, আমি লেখালেখির পাশাপাশি সংসারই করি। আমি সবসময় আমি যেটা বলে থাকি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা। আমি একজন মা, তারপরে আমি লেখক। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাকে প্রশ্ন করতেই হলো না যে কবে শুরু করেছেন। উনি আগে মা হয়েছেন, তারপরে লেখালেখি শুরু আমি লেখক। করেছেন। এবং আমি এই কথাটা কেন বললাম, কারণ আমার এই লেখালেখির প্রেরণা কিন্তু আমার একটি মাত্র কন্যা, একটি মেয়ে। আমার এই লেখালেখির প্রেরণা কিন্তু আমার মেয়ে। এবং ওইটা কখন শুরু হয়েছিল? করোনার সময়। হ্যাঁ, ছোটবেলায় আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমি আসলে টুকটাক লেখালেখি করতাম নিজে নিজে, আপন মনে, হয়তো ছোট ছোট কবিতা, আকাশ বাতাস নিয়ে, তখন মনটা একটু ভাবুক থাকে। তখন তো বয়সটাই এরকম না, কিছু নিয়ে, মানুষের জীবন নিয়ে লিখতাম, বুঝছেন? লিখে আবার ছিঁড়ে আবার ডাস্টবিনে ফেলে দিতাম। মনে হতো কিছুই হয়নি। আমি কখনো চিন্তা করি না যে আমি লেখক হওয়ার জন্য লিখছি। এটা আসলে তখন একটা খামখেয়ালি বিষয় মনে করতাম আর কি। কিন্তু আমার এই লেখাটাকে আমাকে যা প্রেরণা বা উদ্দীপনা যোগান দিয়েছে আমার মেয়ে করোনার সময়। আপনারা তো সবাই জানেন না, আমরা তো সবাই ওই ভয়াবহ দিনগুলো আসলে একটা সময় পার করেছি, এবং সবার মধ্যেই তখন ছিল কি ধরনের একটা ফ্রাস্ট্রেশন, ভয়, কি হবে, বাঁচবো কি মরবো, আশেপাশে মৃত্যুর লাশ, আশেপাশে বলতে কি সারা পৃথিবীতেই তখন মৃত্যুর লাশ। ঘরে বসে থাকাটাও তো এক ধরনের ক্রান্তিকাল, মানে ক্রান্তিকালও যে একটা উত্তীর্ণ হবার উপায় বের করে দেয়, সেটা বোধহয় মেয়ে করেছিল। আমার মেয়ে আমাকে বললো কি, মা তুমি একটা কাজ করো, তুমি লেখালেখি করো, গল্প লেখো। আমি তো খুবই অবাক, আমি বলে আমি কি করে গল্প লিখবো, আমি তো পারি না। বলে কি না, চেষ্টা করলেই তো পারবা, আমি তোমাকে একটা অ্যাপ ওপেন করে দেই মোবাইলে, তুমি ওখানে গল্প লেখো, ওখানে অনেকেই গল্প লেখে। সে হয়তো দেখেছে, দেখে আমাকে বলছে। তো তারপরে সে আমাকে আমার মোবাইলে অ্যাপ ওপেন করে দিল, এবং পরে আমি জিজ্ঞেস করলাম এখানে কি আমি বাংলায় গল্প লিখতে পারবো, আমি তো ইংলিশে গল্প লিখতে পারবো না। বলে কি হ্যাঁ, এখানে সব দেশে ভাষায় লেখা যায়। হ্যাঁ, তো ওই আমার কিন্তু লেখা শুরু। আমি তখন একটা গল্প, ওই যে খামখেয়ালি টাইপের যেটা করতাম, আপন মনে একটা গল্প শুরু করলাম লেখা, চলে এলো। এবং লিখতে লিখতে দেখলাম কি যে আমি মানে ভালো একটা গল্পই লিখে ফেলেছি, একটা মানে গল্প একটা উপন্যাসই লিখে ফেলেছি। এবং
আমার কাছে লেখার পর নিজেকে মনে হলো কি আমি তো পারি, বাহ, আমি তো পারি। তারপর আমি ওটা যখন পোস্ট করলাম ওই অ্যাপে অনলাইনে, তখন আমি দেখলাম অনেকের মানে ভালো প্রশংসা পেলাম, বা মানে ভালোই সারা মানে মন্তব্যের জাগলো, ঘরে ভালো মন্তব্য, ভালো হ্যাঁ, কথা। ভালো ভালো কথা। তখন মনে হলো যে তাহলে তো গল্প লেখা যায়। হচ্ছে, ওই হ্যাঁ, থেকেই আর হ্যাঁ। কি 2020 সালে, কোভিডের সময় না, 2020 সালের শেষ থেকে, ওই বাহ, তখন থেকে আমার বাহ, লেখালেখি কেরিয়ার শুরু মানে আর কি। ভীষণ ভালো। মা কখনো মেয়ের ভূমিকায়, এবং এখানে দেখা যাচ্ছে মেয়ে মার ভূমিকায়। হ্যাঁ। আমরা আবারও গল্প করব, আরও অনেক আড্ডা আছে আপনাদের সাথে, কিন্তু একটুখানি বিরতির সময় হয়ে গেছে, যে ডেটে দিতে হবে। বলে কয়ে চলে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না, ক্ষণিকের বিরতি নিয়ে আবার এলাম বন্ধুরা তোমাদের কাছে। আমাদের আড্ডা চলবে, আমাদের সাথে আছে সুচিরা এবং শারমিন। আর তোমরা যারা পর্দার সামনে আছো তাদের জন্য তো খুবই জানা কথা যে জুম আইডিতে যুক্ত হওয়া যাবে, পাসওয়ার্ড দেয়া আছে। জলদি জলদি চলে এসো, তোমাদের সাথেও দেখা করতে, তোমাদের সাথেও কথা বলতে ভীষণ ইচ্ছা করছে। জানো তো প্রথম দিন একটু অন্যরকম লাগছে। আচ্ছা, এবার শারমিনকে বলি, আত্মনিয়ন্ত্রণ বলতে কি মনে হয়? একজন কবির কি মনে হয়, আবার পাশাপাশি একজন সংবাদ উপস্থাপকের কি মনে হয়? আত্মনিয়ন্ত্রণ, ওইটা থেকে আমার কবি হওয়ার যে জন্মটা, কারণ আশেপাশের অনেক কিছু বেদনা বলেন, কারণ আমাদের পারিপার্শ্বিক জীবনে যখন আমরা ধারণ করি তখন কোনো না কোনো ক্ষেত্রে আমাকে কষ্ট কিন্তু আমাকে পেতে হয়। কষ্ট ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আসলে হয় না। তো তখন আমার কাছে মনে হয় আমার এই বেদনাটাকে আমি কেন অপরিপূর্ণতা ভাববো, আমার এটাকেই আমি পরিপূর্ণতা দিব আমার কবিতায়, এটাই হবে আমার আত্মনিয়ন্ত্রণ। এবং আমি সেখানে কাউকে কোনো কটু কথা বলবো না, কারোর সাথে বিবাদে লিপ্ত হব না, আমি আমার লেখা দিয়ে প্রকাশ করব, এবং সেটাই হবে আমার আত্মনিয়ন্ত্রণ। যেন আমি নিজেকে একটা ভালো জায়গায় সীমাবদ্ধ করতে পারি, আমি যেন পৃথিবীর এই যে এত হানাহানি, এখানে যেন আমি লিপ্ত না হই। সেটা হোক পারিবারিক ক্ষেত্রে, হোক আমার কর্মজীবন, সামাজিকতা, সব ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় আত্মনিয়ন্ত্রণটা হচ্ছে আমি কাউকে কোনো কিছু না বলেও নিজের মধ্যে যে অপরিপূর্ণতা, সেখান থেকে আমি একটা পরিপূর্ণ জীবন পেতে পারি। মানে এক কথায় বলতে পারি আমরা যে নিজেকে সামলানোর একটা দায়িত্ব, নিজেকে গোছানোর একটা দায়িত্ব। অনেকভাবে সামলায়, অনেকে অনেকভাবে সামলায়, এবং অনেকে অনেকভাবে ওর একটা ভুল ধরতে থাকে, তোমার এটা ভালো হয়নি, তোমার ওটা ভালো হয়নি, তুমি এটা করলে, তুমি ওটা করলে, অনেক প্রশ্ন। কিন্তু একটা যদি উত্তরের মধ্যে আমরা নিজেরা সীমাবদ্ধ থাকি যে আমি আমাকে গোছাবো, তাহলে কিন্তু আর কিছু লাগে না। সেটাই অনেক সুন্দর। আচ্ছা, সংসার কত দিনের? সংসার 22 বছর। ও মা গো মা, দেখে তো মনে হচ্ছে যে ওর নিজেরই বয়স 22 হয় নাই। যখন বলেছে যে মেয়ে, তখন আমি ভাবছি যে কি ব্যাপার, কত বড় মেয়ে, একেবারে তাকে অনুপ্রেরণা দিতে পারছে। তো এই ভেবেছিলাম 8-10 এরকম হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে মেয়ে আর একটু বড়। হ্যাঁ, মেয়ে বড়, এ লেভেল দিবে। বাহ, 26 সালে। তো এই যে আত্মনিয়ন্ত্রণ, আমরা যেটাকে খুব বড় শক্তি বলছি, এবং আজকের আড্ডার শক্তি হিসেবেও আমরা বেছে নিয়েছি, এবং আত্মনিয়ন্ত্রণ করেই, পারিপার্শ্বিকভাবে আত্মনিয়ন্ত্রণ করেই কিন্তু আমরা এখানে এসেছি সবাই, এবং এখনো বসে কথা বলছি, শেষ পর্যন্ত কথা বলবো। তো তুমি করেই বলি, তুমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করো, এবং কন্যাকে কিভাবে করো, এবং কন্যা তোমার কাছে আবার কিভাবে নিয়ন্ত্রণটা শিখলো বা শিখে সেটা প্রয়োগ করছে? আচ্ছা, আত্মনিয়ন্ত্রণ বিষয়টা তো হচ্ছে কি, আমি আগে একটু বলি না, আত্মনিয়ন্ত্রণ মানে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। কিসের থেকে নিয়ন্ত্রণ করা? আমরা তো মানুষ আসলে, তাই না? মানুষ মানে আমাদের আবেগ, ক্ষোভ, দুঃখ, লোভও থাকতে পারে। হ্যাঁ, তো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এই লোভ বা ক্ষোভ, দুঃখ চলে আসতেই পারে মানুষ হিসেবে, হ্যাঁ, কিন্তু আমাদের যতটুকু সম্ভব ওটাকে নিয়ন্ত্রণ করা। তারপর আরো কিছু বিষয়গুলো যা আছে, যে অনেক সময় আমাদের কিছু ইচ্ছে বা কোনো আকাঙ্ক্ষা আমরা হয়তো চাচ্ছি এটা হোক, বাট হচ্ছে না, হ্যাঁ, বা পাচ্ছি না, কিন্তু ওই জায়গাটাতে আমাদের দেখা গেলো যে তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র ইচ্ছাতে যেন ওইটা পরিণত না হয়। হ্যাঁ, কারণ ওইটা কি হবে, ওইটা করা মানেই হচ্ছে ওই নিয়ন্ত্রণ যদি আমি না করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ফেলার। কারণ মানুষের স্বাভাবিক সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন যদি কেউ করতে চায়,
তাহলে কিছু কিছু ক্ষেত্রে পরিমিত একদম সম্পূর্ণভাবে হ্যাঁ আত্মনিয়ন্ত্রণ করে মানে নিজেকে নিয়ন্ত্রণ রেখে জীবন চালাতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি আমার মেয়েকে আমি আমার কথা যদি বলি যে হ্যাঁ আমি অস্বীকার করব না যে আমি সবসময় একদম আমার রাগ বা ক্ষোভ আমি নিয়ন্ত্রণ করতে পারি, এটা পারি না, হয় হ্যাঁ, না। এটা মানুষ তো, আমি পারি না, কিন্তু নিজেকে বুঝাই তখন অনেক সময় হয়তো করে ফেলি, রাগ হয়ে যায় মেয়ের উপর, স্বামীর উপরও যে হই না তা না, বাবা মার উপরও তো আমরা অনেক সময় হই, তাই না, এটা তো হতেই পারে, কিন্তু তখন নিজেকে আমি বুঝাই যে না আমি ভুল করছি বা এটা করা উচিত না। কারণ আমি নিজে বুঝতে পারি যে এই ধরনের সমস্যাগুলো যখন তৈরি হয়, এই আবেগ বা ক্ষোভ বা যেটা যে আমার হয়তো এই মুহূর্তে এটা করতে ইচ্ছা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার এটা মানে যখন এটা তো পাবো না বা পাচ্ছি না বা হচ্ছে না, তখন এটা আমার শরীরের উপরেই কিন্তু একদম ভীষণ মানে খুব রকম মারাত্মকভাবে বাজেভাবে প্রভাব পড়ে। ইমপ্যাক্ট হয়। এই জন্য আমি তখন নিজেকে বুঝাই যে না ঠিক আছে, যাই হয়েছে বা যা হচ্ছে হতে দেই, হ্যাঁ, কি দরকার, জীবন তো একটাই, জীবন তো একটাই। আর মেয়ে এই বয়সী মেয়ে বুঝেনি তো, এরা একটু ডিফারেন্ট, আমাদের জেনারেশন থেকে একটু ডিফারেন্ট, সব সময় তার কর্মকাণ্ড তার কথাবার্তা আমার যে সবসময় পছন্দ হবে তা না, হ্যাঁ, আর আমার অনেক কাজ তারও পছন্দ হবে না, সে আমাকে যেমন সবসময় বলে তুমি ব্যাকডেটেড, হ্যাঁ, তো তার কর্মকাণ্ড তখন কিন্তু আমি তখন মনে হয় আমি যেটা আমি নিয়ন্ত্রণ করি নিজেকে যে না বাবা তুমি তো এই জেনারেশনেরই, থাক ঘুমাও, বরং আমরাই চেষ্টা করি তোমাদের মতো ওদের মতো করে ওদেরকে জীবন চালাতে আর কি। আচ্ছা, হাজবেন্ডের কথা যেহেতু আসলোই, ওখানে আবার ফিরে আসছি, তার আগে আমি শারমিনের হাজবেন্ডের কাছে যাচ্ছি। হাজবেন্ড আছে তো? আছে। পুত্র কন্যা? আমার একটা ছেলে আছে, 6 বছর বয়স, আবির। আমার সব থেকে বড় অনুপ্রেরণা দেয় আমার ছেলে, এবং আমি যখন কবিতা লিখি সে ওটার নামকরণ করে। ও বাবা, মা গো মা, কি দারুণ ব্যাপার পেয়ে গেলাম, দারুণ অনুষঙ্গ পেয়ে গেলাম আজকের দিনে। তার মানে রুচিরা এবং শারমিন দুজনের আত্মনিয়ন্ত্রণ দিয়ে তাদের পারিপার্শ্বিকতাকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে যে সেই গোছানো জগতে দুটো বাচ্চা, একদম একজন আরেকজনের অর্ধেক বয়সী, তারা তাদের মাকে অনুপ্রেরণা দিচ্ছে। কি দারুণ ব্যাপার। বাচ্চাদের জন্য আমার আদর রইল, বাসায় গিয়ে আমার হয়ে একটু গালটি ধোয়াতে হবে। আর হাজবেন্ডের কথায় আসলাম কেন, রুচিরা যখন কথা বলতে বলতে রাগ করি, এই করি সেই করি, এর সাথে ওর সাথে, এমনকি হাজবেন্ডের সাথেও। তো হাজবেন্ডকে একটু এই শব্দ দ্বারা একটু আলাদা করা হলো। তার মানে কি হাজবেন্ডের সাথে রাগ করা যাবে না বা রাগ করা যায় না? হাজবেন্ডের সাথে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত এবং সেখানে আত্মনিয়ন্ত্রণটা কেমন থাকে শারমিনের? আত্মনিয়ন্ত্রণ আমি চেষ্টা করি যতটা বিবাদে লিপ্ত না হওয়া যায়, তারপরও মাঝে মধ্যে অনেক হয়, অনেক। একটা প্রশ্নে আসি, আমাদের এখনকার যে সমাজ, নারী সমাজ আমি বলবো, তাদের বেশিরভাগের ক্ষেত্রেই নিয়ন্ত্রণটা এত পরিমাণ কম, এবং আমি যেটা ফিল করেছি আশেপাশের পরিবেশ থেকে, আমার বন্ধু বান্ধবী বলেন বা আমার নিজের জীবন থেকে বলি, মেয়েরাই মেয়েদেরকে সুখে থাকতে দেয় না, এবং তাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসছে, আমি সংসার করব, নিজের সংসারও ঠিক রাখবো, পরের সংসারও ধ্বংস করব, এবং তারা মিউচুয়ালি এই জিনিসটা করে। আমি এই জিনিসটা খুব দেখেছি। আমি আমার পারিপার্শ্বিক যে জগৎটাতে আমি চলাফেরা করি, আমি কিন্তু খুব এটা দেখেছি, ফিল করি। আমি কখনো পুরুষদেরকে দোষ দেই না, কারণ বিধাতা পুরুষদেরকে নিয়ন্ত্রণ শক্তি কম দিয়ে পাঠিয়েছে, কিন্তু একটা মেয়েকে তিনি অনেক নিয়ন্ত্রণ শক্তি যেটা এই কারণেই কিন্তু একজন নারীকে সবচাইতে সম্মানিত করেছে। সবচাইতে জান্নাতে প্রবেশ করবে কে? নারী। সবচাইতে দোজখে বেশি যাবে কে? নারী। কারণ একজন নারী নিজেকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সে লোভ সংবরণ করতে পারে, সে তার ভিতরে যে কামনা সেটাকে সংবরণ করতে পারে, যেটা আমাদের নারী সমাজে এখন আমি বলবো অনেকের মধ্যে সে ধৈর্য শক্তি কম, অনেকের মধ্যে টেন্ডেন্সি চলে আসছে, এটাই একটা ফ্যাশন। তো এই জিনিসটা আমি বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে, যারা এই ধরনের নারী আছেন, আমি বলবো আপনারা বিধাতাকে স্মরণ করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটাই জীবন যেহেতু আমাদের, আমরা চেষ্টা করি কিভাবে ভালো থাকা যায় এবং নিজের নামটা যেন আমাদের কুৎসিত নারীর মধ্যে পরিণত না হয়। একদম একদম, হ্যাঁ একদম। এটা হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক প্রচন্ড পরিমাণের ভালো। তিনিও আমাকে লেখাতে অনুপ্রেরণা দেয়। যখন আমি প্রথম লিখি
তিনি একদিন ফোন করে আমাকে বলেছিলেন কি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই কথাটা আমি কখনো ভুলবো না, এবং সে আমাকে বলে তোমার লেখা প্রচন্ড ভালো হয়, সে আমাকে অনুপ্রেরণা দেয়। আর আরেকটা বড় পরিচয় হচ্ছে আমার বাবা প্রয়াত কবি শাহাদাত বুলবুল, উনি 60 দশকের একজন অন্যতম কবি ছিলেন। সেই কারণেই নিজের নামকরণটা আমি কবি কন্যা হিসাবে করেছি। বাহ, এবং অনুষ্ঠানে কোনো না কোনো এক পর্যায়ে আমি কবি কন্যা নামে যে কবিতাটা আছে আমি সেটা আবৃত্তি করে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব শুনতে চাই। আজকের এই শারমিনের যে উপলব্ধি, সেখান থেকে আমাদের মেয়েরা, আমরা যেহেতু লেডিস ক্লাবে আছি, মেয়েদের নিয়েই কথা বলি। আমাদের অনুষঙ্গ ছেলে মানুষ লাগবে, 3 পুরুষ লাগবে, পিতা পুরুষ লাগবে, স্বামী পুরুষ লাগবে, এবং আমাদের সন্তান পুরুষ, নয়তো ভাই পুরুষ, মানে এর বাইরে আমরা নই। এরাই আমাদের ছায়া, এরাই আমাদের মায়া, এরাই বটবৃক্ষ। বটবৃক্ষের পাতা ঝরে গেলে আমরাই ছায়াহীন হয়ে যাব। অতএব যাতে পাতাগুলো ঠিক মতো থাকে, সজীব থাকে, তার জন্য জল সিঞ্চন যা যা করা দরকার সব আমাদেরই করতে হবে। তো শারমিন, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর করে তুমি যে আসলে সত্যিই মানে আত্মনিয়ন্ত্রণের মধ্যে আছো, এবং তোমাকে বাছাই করেছে কর্তৃপক্ষ অনুষ্ঠানের, তার মহিমা তুমি দেখিয়ে গেলে। আমি ফিরে আসছি আবার সুচিরার কাছে। সুচিরা হ্যাঁ, মানে সুচিরা। কি? সুচিরা একটা বাংলা শব্দ। অ্যাকচুয়ালি সুচিরার স্পেসিফিক কোনো মানে নেই। সুচি মানে তো জানেনি। হ্যাঁ, ওই সুচি সেখান থেকে হ্যাঁ সুচিরা। হতে পারে এটাকে আমরা ধরে নিই যে অনেকগুলো সূচি একসাথে, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ সব সুন্দর, সব শৈলী, সবকিছু নান্দনিক যা আছে তা সুচিরার মধ্যে আছে। সুচিরার বোন রুচিরা হলে ভালো হতো, আমি বলে ফেলেছি হঠাৎ করে। তো এই যে হ্যাঁ, মানে হাজব্যান্ড যে সহযোগিতা করে, হ্যাঁ ওর হাজব্যান্ড সহযোগিতা করে, তোমার হাজব্যান্ডও সহযোগিতা করে নিশ্চয়ই নিশ্চয়ই, না হলে তো, কারণ একটা নারী একা পথ চলতে পারে না। নিশ্চয়ই। আমি যদি বলি যে যেহেতু আমি একজন লেখিকা বা লেখক যাই বলা যায়, মানে ওই প্রেক্ষিতে যদি আমি বলি আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করে, কারণ আমি তো গল্প লিখি। হ্যাঁ, আমি গল্প লিখি, তারপরে আমি আবার সেটাকে হয়তো ল্যাপটপে আমি নিজেই টাইপ করলাম, কিন্তু আমি এত এক্সপার্ট না। হ্যাঁ, টাইপ করার পর কিন্তু এটাকে যে কিভাবে সাজাতে হবে সেটা কিন্তু আমি পারি না। তো ওইটা কিন্তু আমার হাজবেন্ড পুরোটা করে, আমাকে হেল্প করে দেয় এবং সুন্দর করে সাজানো, ওটা প্রকাশকের কাছে যাওয়ার আগ পর্যন্ত যেটা মানে ওয়ার্ড ফাইলে যেটা, ওটা আমাকে হয়তো আমি টাইপ করে আমার হাজবেন্ডের পর আমি ছেড়ে দিই, সে ওটাকে একদম সুন্দর করে সাজায় দেয়। এবং ওই সময় কিন্তু আমার হাজবেন্ড আমার গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি তখন পড়ে ফেলে পুরোটা। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো যখন বই আকারে আমার গল্পটা বের হয়, আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে আমি বিক্রি করি আমার হাজবেন্ডের কাছে, আমি কিন্তু ফ্রি দেই না। আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়ে কিনে নেয় আমার বইটা। প্রথম ক্রেতা হওয়ার আনন্দটাও তো ভিন্ন, এবং এটা হয়তো এক ধরনের অনুপ্রেরণা, আমাকে এক ধরনের অনুপ্রেরণা দেওয়ার জন্যই উনি হয়তো টাকা দিয়ে কিনে নেয়। এবং আমিও বলি যে না, আমি তো আমার হাজবেন্ডকেও বই ফ্রি দেই না। হ্যাঁ, সে যে গল্পটা আগে পড়ে ফেলেছে তারপর আমি তাকে দিই না। এটা হয়তো আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে এক ধরনের আনন্দ বিতরণও হতে পারে। হ্যাঁ, মানুষ কত না ভাবে, কত না উসিলায় তো আনন্দ খোঁজে, তাই না? দুজন মানুষ যখন কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে, তখন অনুষঙ্গগুলি চলে আসে। এই অনুষঙ্গ আনতে গেলেও আমার মনে হয় যে আত্মনিয়ন্ত্রণের শক্তিটা থাকা দরকার। তো শারমিন বলছিল যে ছেলেদের একটুখানি কম, এটা কিন্তু জন্মগতভাবেই এটা আমিও একমত, হয়তো হ্যাঁ তুমিও একমত। তাহলে সেই জায়গা থেকে তুমি বলো তো যে এই যে তোমাদের দুজনের দুটো লক্ষ্মী স্বামী আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের আত্মনিয়ন্ত্রণের ভূমিকা, মানে তাদের আত্মনিয়ন্ত্রণকে তোমরা কিভাবে নিয়ন্ত্রণ করো? আমি আগে বলবো নাকি তুমি আগে বলবো? আচ্ছা, না, যেটা হয় যে স্বাভাবিকভাবে যেটা আগে বললাম যে ছেলেদের আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয়, অনেক সময় কথা কাটাকাটি হয়, মতের অমিল হয়, হতেই পারে, এটা হবেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে দেখা যায় প্রথম দিকে হয়তো টুকটাক সে একটা কথা বললো, আমি তার উল্টা আরেকটা মতামত দিলাম, সে হয়তো উল্টা আরেকটা দিল, আমি একটা দিলাম, পরে একটা সময় দেখা যায় যে সে কিন্তু দ্রুত রেগে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু রাগ হই না, আমি কিন্তু ঠান্ডা মাথায় বলি, বা আমি যদি রাগ হয়েও যাই, সবসময় যে হই না অবশ্য সেটাও বলবো না, আমি যদি রাগ হয়েও যাই, যখন দেখতেছি সে অতিমাত্রায় রাগ হয়ে যাচ্ছে, আমি একদম চুপ হয়ে যাই। বাহ, মানে ওইটাই হচ্ছে আমার আত্মনিয়ন্ত্রণ, যে আমি চুপ হয়ে যাই, কারণ ওকে ঠান্ডা করার জন্য। কারণ এই এক পক্ষ যদি চুপ হয়ে যায়, ওই পক্ষ কতক্ষণ আর বলবে, কতক্ষণ আর লাভ হবে? হ্যাঁ, সেটাই। আর শারমিন? আমি চুপ থাকার চেষ্টা করি, যখন ঝগড়া করি ওইখানে কোনো নিয়ন্ত্রণ নেই ওই জায়গাটাতে। কারণ আমার কাছে মনে হয় একটা সম্পর্ক টিকে থাকে ঝগড়া দিয়ে।
আমার সাথে যদি তার ঝগড়াই না হলো না হলো। তাহলে একটা আবেদন যে সৃষ্টি হয়, একটা সম্পর্কতে এভাবে একঘেয়েমি চলতে পারে না। আসলে সব সময় আমাদের মধ্যে ভালোবাসাই থাকলো, তা তো হতে পারে না। তো ঝগড়াটা আমার কাছে মনে হয় একটা সমাধানের পথ। ঝগড়া করতেছি, ওইখান থেকে একটা সমাধান বের হচ্ছে, আমাদের সম্পর্কটা আবার ভালো হচ্ছে। মনের বাষ্পটাও বেরিয়ে যাচ্ছে, মনের বাষ্পটা বেরিয়ে, কারণ রাগ মানে ছাড়া ভিতরে আর কিছু থাকলো না। এই পৃথিবীতে রাগ ছাড়া কোনো মানুষ হয় না, কারণ এক জায়গায় চলতে গেলে আপনার খুঁটাখুটি লাগবে, এটাই খুব স্বাভাবিক। এবং এই রাগটা হচ্ছে ভালোবাসা আমার কাছে মনে হয়। তো ওই জায়গাটা, ওই একটা শব্দে আমি কখনো নিয়ন্ত্রণ নাই আমাদের। একটা সময় আমরা ঝগড়া করি, অনেক করি, কিছুক্ষণ পর আবার হাসাহাসি করে আবার মিলে যায়। বাহ, অসাধারণ। দুজনের দুটো লক্ষ্মী স্বামী আছে, দুটো লক্ষ্মী বাচ্চা আছে, আর কি চাই। আমার নিজেরই তো মন এখন সমৃদ্ধ হয়ে যাচ্ছে। একটু মন খারাপ নিয়ে এসেছিলাম, রাস্তায় আসতেও একটুখানি দেরি হচ্ছিল, সব মিলে মনে হচ্ছিল যে মুখটা আমার বুঝি এরকম হয়ে আছে, সবাই কি ভাববে। বকুল আপা প্রথম দিন এসে নার্ভাস তো বটেই, নার্ভাস হয়ে গেছে, কিন্তু এই দুজন লক্ষ্মী মেয়ে, মানে তিনটা লক্ষ্মী একত্রিত হয়েছে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্বামী, লক্ষ্মী বাচ্চা। আমরা এই লক্ষ্মীমন্ত পয়মন্ত গল্প নিয়ে আবার আসবো। তার আগে আবার বিরতিতে যেতে হচ্ছে, আবারও একটু আমাদের জন্য ঠায় বসে থাকো তোমরা, আমরা কিছুক্ষণ পরে ফিরে আসবো, কেমন? কথা দিয়েছিলাম আবারও আসবো, আবারও এলাম, এবং আমার ধারণা, নিশ্চিত ধারণা যে তোমরাও আমাদের জন্য অপেক্ষা করে বসেছিলে। আমরা কিন্তু আরেকটা অপেক্ষায় আছি, সেটা হলো জুম আড্ডায় তোমাদের সাথে কথা বলতে চাই, জলদি জলদি যুক্ত হয়ে যাও। আচ্ছা, দুজনের পরিবার নিয়েছিলাম, এবার একটু বাহিরে আসি। বন্ধু ছাড়া জীবন তো একেবারেই নিরস বিরস। তো বন্ধু সমাজে তোমরা কেমন, এবং বন্ধুত্বের মাঝখানে মানে নিজেকে নিয়ন্ত্রণ করে তারপরে বন্ধুদেরকে কিভাবে বিনোদন দিতে পারো, যে তোমরা চলে আসার পরে বন্ধুরা বলে যে আহারে শারমিন যদি আর কিছুক্ষণ থাকতো, আহারে সুচিরা যদি আর কিছুক্ষণ থাকতো। এটার জন্যও কিন্তু এক ধরনের নিজস্ব শক্তির প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে এবার আমি তাহলে শারমিনের কাছে আসব। এই বন্ধুদের জন্য তুমি কি করো? আর যেহেতু তুমি লেখালেখি করো, কবিতাটা পড়তে তো নিশ্চয়ই পছন্দ করো, তো বন্ধুর আড্ডার কবিতাটা আজকে আমাদের বন্ধু আড্ডায় বলতে হবে, কিছুটা হলেও শোনাতে হবে, কেমন? অবশ্যই। আচ্ছা, বন্ধু যে যে জায়গাটা বললেন, আমি একটু অন্যরকম। আমার কাছে মনে হয় আমার অনেক বন্ধু আছে, কিন্তু তাদের সাথে আমার আড্ডাটা খুব কম হয়। কারণ বিবাহিত জীবনে ঢোকার পর আমি ফিল করলাম, আমার সন্তান হওয়ার পর আমার পরিবারটা আমার সব থেকে আমার প্রায়োরিটি, আমার বন্ধুদের যে জায়গাটা আমি তাদেরকে দিয়েছি। একদম। কারণ হয় কি, যেহেতু চাকরি করি, চাকরির পরে যদি গিয়ে আমি বন্ধুদেরকে আলাদা করে সময় দিতে যাই, তখন আমার কাছে মনে হয় আমার যে সন্তানটা, সে আমাকে পাচ্ছে না। আমি তো তার সব থেকে বড় বন্ধু, তার তো বাহিরের জগৎটাতে এখন সেটা হয় না। বাইরের জগৎটাও মাকেই তৈরি করে নিতে হয়। কারণ এখন আগেরকার দিনে আমরা যেমন বন্ধু বান্ধব নিয়ে বাহিরে আড্ডা দিতাম, খেলা করতাম, সেটা কিন্তু এখন বাচ্চাদের ওই জিনিসটা নেই। তো আমি বন্ধু বান্ধব সবকিছু যা বলেন, আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান, সবকিছু। আর আদার্স যে সাইডটা আছে, যারা আমার বন্ধু এখনো আছে, তারা আমার এই জিনিসটা খুব উপলব্ধি করে এবং তারা আমাকে সেই স্পেসটা দেয়, এবং তারা কখনোই তা নিয়ে মনোক্ষুণ্ণ যে হওয়াটা, সেটা তারা কখনো হয় না। আমার ব্যস্ততার আড়ালে যখন আমি সময় পাই, তারা আমাকে একটা টেক্সট দিয়ে রাখে, আমি তাদেরকে মনে করি, তাদের সাথে ওই সময় করে কথা বলি। কিন্তু থাকে না যে বাহিরের জগতে আমি তাদের সাথে গিয়ে অনেক সময় দিতে পারবো, আড্ডা দিতে পারবো। এটা আসলে অনেক সময় দেওয়াটাও যে অনেকটাই কোয়ালিটি ফুল তা কিন্তু নয়, না, মানে সামান্য সময় দিয়েও সেটাকে অনেক বড় করে অনেক। এবং আমি জানি আমার বন্ধু মহল যেটা, তারা আমার জন্য, আমি যদি এখন আমার কোনো সমস্যায় পড়ি, তারা আমার জন্য ছুটে আসবে, কারণ সেই জায়গাটা ওইভাবেই আমাদের সাথে বন্ডিংটা আছে। তো আমি ধরেই নিচ্ছি যে সবটাই শারমিনের আত্মনিয়ন্ত্রণের যে বড় শক্তি, সেটাই এর পিছনে কাজ করছে। আর আরেকটা তোমাকে আমি ধন্যবাদ দিয়ে নিই, মানে না বলে পারছি না, বন্ধুরা অনেকেই জানো আমার একটা সংগঠন আছে যেটার নাম দম্পতি সোসাইটি। আমি পরিবার নিয়ে কাজ করি। আমরা মনে করি যে পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে, এবং প্রত্যেকটা দেশ যদি ভালো থাকে, পৃথিবীটা একটা সুন্দর ফুলের বাগান হয়ে যাবে। বিভিন্ন জাতি ধর্ম মিলে বিভিন্ন রকম বিভিন্ন রঙের সৌরভের ফুল হবে, কিন্তু কোনোটাতে কীট থাকবে না, কোনোটাই ঝরে পড়বে না।
সেজন্য তোমাকে আমি আমার দম্পতি সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি, আপা। এবং তোমার মার পরিবার এবং বরের পরিবার, আমি মনে করছি দুটো পরিবারের সমৃদ্ধ মিলে তুমি একটি সমৃদ্ধ পরিবার গড়েছো। অবশ্যই। তো আমি ও আরে বাবারে, এখন আমি পঞ্চকন্যাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু শারমিন থেকে আমি দৃষ্টি ফেরালাম। রুমি আপাকে দেখতে পাচ্ছি, মিষ্টি আপা, ফাহিমা, রুমন, রুমা, বাহ কেমন আছেন? আর রুমি আপা একটু কিছু বলেন আমাদেরকে, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? শুভ সন্ধ্যা আপু। আজকে তোমাকে দেখে আসলে জয়েন করলাম, মনটা খুবই খারাপ। তো ভাবলাম তুমি আজকে নতুন, আজকে একটু জয়েন করে ফেলি। তুমি নতুন হলেও আমাদের কাছে কিন্তু একদমই পরিচিত। হ্যাঁ তার তার উপর তুমি আমাদের শাহিদা আপারও বান্ধবী হয়েছো, মানে আছো আর কি, সেখান থেকেও আমি তোমাকে দেখি। বাহ। এই জন্য তুমি আমাদের অনেক কাছেরই হয়ে আছো। হ্যাঁ, তো দূর থেকে তো অনেক আজকে ভালোবাসা পেতাম, মনটা কাছে আসলে এলাম আর একটু বেশি ভালোবাসা নেবার জন্য। এখন আরো বেশি পাবা। হ্যাঁ, তো ভেবেছিলাম যে আজকে একটু আমাদের স্বাধীনতা আচ্ছা হ্যাঁ, মাস, মন খারাপে বিজয়ের যেতে মাস। চাই না আপা, আপনি সুন্দর গান করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের হ্যাঁ, এই যে এখানে দুজন লক্ষ্মী বন্ধু আছে, দুজন লক্ষ্মী বন্ধুর জন্য বরং 2 লাইন গান করে শোনান, খুব ভালো লাগবে আমাদের। শোনো, আমি আসলে একটা দেশের গানই শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু এত মনটা খারাপ, আমাদের ছায়ানট ভেঙেছে, সবকিছু মিলে এত মনটা খারাপ। তারপর আবার তোমার কথাটা যখন শুনলাম যে শোকটাকে শক্তিতে পরিণত করো, তখন একদম। ভাবছি ঠিক এরকমই একটা গান করি, যা বাহ, হয় হোক। বাহ। লক্ষ প্রাণের মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। লাখো শহীদের রক্ত ধারা এনেছি বাংলাদেশ, এনেছি বাংলাদেশ, এনেছি বাংলাদেশ। লক্ষ প্রাণের মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আকাশে বিমান জানা জানা নির্ভয় আর স্বাধীন নামে, দেশের আকাশ মুক্ত রাখলো প্রতিগামী রমেশ। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। লক্ষ প্রাণীর মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। নবে জীবনের নতুন প্রভাতে হারাবো না পথ কোনো তামসাতে, বাংলাদেশের লক্ষ্য টিমে রজনীর পরিশেষ। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। লক্ষ প্রাণীর মূল্যে গড়েছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আহা, আমাদের সকলের বাংলাদেশ। এবার শারমিন মিষ্টি আপা কেমন আছেন? আনমিউট করতে হবে সম্ভবত, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আপু আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন তো সালাম। এখন? আপু অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের নেক্সাস লেডিস ক্লাবে আপনাকে স্বাগত। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। জি, আজকের যে বিষয় আমাদের আত্মনিয়ন্ত্রণ বড় শক্তি। শক্তি তো অনেক আছে, তাই না? এবং আমরা অনেক রকম শক্তি প্রয়োগ করি, মশলা বাটি, থালা বাটি মাজি, ঘর মুছি, কাপড় কাচি, অনেক শক্তির প্রয়োগ করি, কিন্তু এমন একটা শক্তি যেটি দেখা যায় না, ডিস্টার্ব। সেই জি, জি। আত্মনিয়ন্ত্রণ যে বড় শক্তি, সেটিকে আপনি কিভাবে আপনার জীবনে প্রতিফলন ঘটান? আপু আত্মনিয়ন্ত্রণটা আমাদের শিখতেই হবে আপু। যার মধ্যে আত্মনিয়ন্ত্রণ নাই সে তো স্বাভাবিকই না। আমাদের জীবনে বড় তো হতে হলে প্রতিনিয়ত আমাদের প্রতিবন্ধকতার শিকার হতে আর বিপদ আপদ আসবে।
আমাদের আত্মনিয়ন্ত্রণের কৌশলটা ছোটবেলা থেকে আত্মস্থ করতে হবে। একদম। যেমন আপু, তাছাড়া ইসলামিক রোজা রাখার মতো প্র্যাকটিস করতে হবে। পড়তে ইচ্ছা করতো না, পড়ালেখা করেছি, শিখেছি, অফিসে যেতে মাঝে মধ্যে ইচ্ছা করে না, সেটাও করতে হয়। এভাবে নিজেকে কন্ট্রোল করে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। আর দেশের কথা যদি বলি, আমাদের এখনো নিজেকে সংযত রাখতে হবে, আত্মনিয়ন্ত্রণে রেখে দেশের জন্য, ভালো কাজের জন্য আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে আপু। বাহ, খুব ভালো। তাহলে আরেকজন যুক্ত হয়েছে। বাহ, মিষ্টি আপু, আজকে এত মিষ্টি ছড়াছড়ি। হ্যাঁ, শুধু ফুল আপু একটা কেউ থাকলে 16 কলা পূর্ণ হয়ে যেত। ফারহানা মিষ্টি আপু, কিছু বলেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপু, আপনাকেও সবার মতোই বলছি, আপনাকে সুস্বাগতম যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে এসেছেন। ছোটবেলা থেকেও দেখে দেখে বড় হয়েছি, ভালো লেগেছে অনেক। তারপরে আমাদের শাহিদা আপুর সাথেও দেখি, একটু আগে রুমি আপু বললেন, আমিও বললাম, তো অনেক ভালো লাগে। আপনাকে আগে শুভেচ্ছা জানাই, এইটুকুই। আর আজকে আত্মনিয়ন্ত্রণ, আমাদের যে বিষয়টির কথা এসছে, তা আত্মনিয়ন্ত্রণ আসলে আমাদের মধ্যে থাকতেই হবে। আমাদের মন যা চায় তাই করব, যা ইচ্ছা তাই করব, সেটি কখনোই হয় না এবং করা উচিত না। আমরা মানুষ, আমাদের মনের মধ্যে অনেক কথা নাড়া দেবে। মানুষের মন তো বৈচিত্র্যময়, সেখানে এক একবার এক একটা পরিস্থিতি এসে সেখানে বিভিন্নভাবে আমাদেরকে নাড়া দিয়ে যায় এবং সেই পরিস্থিতিগুলোকে মোকাবেলার জন্যই আমরা এদিক ওদিক করি। কিন্তু আমি যেটি মনে করি সেটি আত্মনিয়ন্ত্রণ। অবশ্যই সেটিকে পরিস্থিতি বুঝে আমি সেই আত্মনিয়ন্ত্রণ কৌশলকে অবলম্বন করে সামনের দিকে এগোবো। এতেই সমাজ, দেশ সব ভালো থাকবে, এটি আশা রাখছি। ধন্যবাদ, ধন্যবাদ মিষ্টি আপু। এবার ফাহিমা আপু কিছু বলুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপুকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে দেখে খুব ভালো লাগছে। এর আগেও আপনাকে অনেক দেখেছি, সামনাসামনি এখনো দেখা হয় নাই। হয়ে আপনার যাবে। গ্রুপের সাথে আমি সম্পৃক্ত আছি এবং আপনার যে প্রোগ্রামগুলো সেটাও আমার ভালো লাগে। মাহিয়াপুর হাজবেন্ড থেকে নিয়ে একটা মজার প্রোগ্রাম করেছিলেন, আমি সেটা দেখেছি, খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে যে বিষয়টা অনুযায়ী বলি, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আসলে আমাদের, বিশেষ করে যারা নারীরা আছি তাদের জন্য একটু বেশি প্রযোজ্য। তা আমরা কারণ সবকিছুতেই পরিবারে, সমাজে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের আত্মনিয়ন্ত্রণটা জানতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের আত্মনিয়ন্ত্রণটা অবশ্যই দরকার। বাহ, খুব সুন্দর। তাহলে হ্যাঁ, এবার এখানেই থাকো, আমাদের সাথেই থাকো বন্ধুরা, থাকুন, কারণ আপনাদের জন্য একটু কিছু বিতরণ করব, আমরা কবিতা বিতরণ করব। আমার কবিতার নাম হচ্ছে কবি কন্যা, আমার বাবাকে উৎসর্গ করছি। বাহ। আমি কবি কন্যা, আর আমাকেই তোমরা সর্বস্ব কেড়ে পথে বসানোর ভয় দেখাও, আমার দিকেই রক্তচক্ষু রাঙাও, একাকিত্বের ভয় চেনাও। তবে জেনে রাখো, শৈশব থেকে কবি পিতাকে দেখেছি কিভাবে সর্বস্ব হারিয়ে কোনো প্রত্যাশা না রেখে বেদনার নির্যাস দিয়ে কবিতার পংক্তি সৃষ্টি করিতে হয়। কবি পিতা কন্যাকে শিখিয়েছে কিভাবে শব্দে, বাক্যে, ঝংকারে বেদনাকে অলঙ্কৃত করে মাথার তাজ বানিয়ে রাখিতে হয়। আমি কবি কন্যা, কবি শাহাদাত বুলবুলের রক্ত আমার শিরায় শিরায় প্রবাহমান। এই আমাকে চোখ রাঙাতে হলে আমার প্রতিটি পংক্তির ভাব সম্প্রসারণের সাথে তোমাদের লড়াই করতে হবে। বাহ, অসাধারণ, অসাধারণ। অনেক কিছু আছে এর মধ্যে। আমি একটু আবার বন্ধুদের কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি। অনুমতি নিয়ে বিরতিতে যাব। আমাদের জুম বন্ধুরা আছে এবং সুচিরা তো আছেই, সুচিরার সাথে শারমিনও আছে, তোমরাও আছো। আবারও বলছি, কোথাও যাবে না কিন্তু। আমি আবার বিরতি শেষ করে ফিরে আসব এবং আরও অনেক মজার মজার অনুষঙ্গ তোমাদের মাঝে বিতরণ করব। ফিরে এলাম বিরতি শেষে। ফিরে আসা মানে কিন্তু আবার যাবার তারা, আর যাবার তারা মানে কিন্তু মন খারাপ হয়ে যায়। বুঝতে পারছো বন্ধুরা, আমরা এবার আমাদের আয়োজনের শেষ অংশে আছি। আমাদের জুমে আরও কেউ যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো। আমি দুজন বন্ধুর সাথে কথা বলতে পারিনি, এখন কথা বলতে চাচ্ছি, একজন রিতা পোদ্দার এবং একজন ওবায়দা। কে আগে বলবেন আমাদের জন্য কিছু? ওবায়দা আপা। আসসালামু আলাইকুম আপা, বকুল আপা, আপনাকে দেখে আমি ভীষণ খুশি। আহা, মনে হচ্ছে যে আপনি আমার বাসায় এসেছেন। আহা। আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন, সবকিছু। আর
ওই অতিথি আপুদেরও শুভেচ্ছা। আপনাকে দেখে খুব ভালো লাগছে, কারণ কি বলবো না বিষয় আপা, সম্পর্কে বলবো লেডিস না, ক্লাব প্রশ্ন করবো। মানেই তো একটা বিশাল বন্ধুত্বের জগৎ। হ্যাঁ। সেখানে একটা বিশাল বসার ঘর আছে, আগে বৈঠকখানা ছিল, এখন ড্রয়িং রুম। আপনি ধরেই নিন যে আমরা সেই বিশ্ব ড্রয়িং রুমে সকল নারী দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করছি। খুব ভালো লাগে যখনই দেখছি যে শিডিউলে দেখি যে আপনি, তখন আমি বলছি, আজকে বাদ দেওয়া যাবে না, যে কোনো ঝামেলা আছে। ধন্যবাদ ঝামেলা হলেও আপা, আজকে বাদ দেওয়া অনেক যাবে না। ধন্যবাদ। হ্যাঁ রীতা আর কিছু পোদ্দার, বলবো আপু, আপনাকে বলছি। আত্মনিয়ন্ত্রণ। বলেন বলেন। আচ্ছা, আচ্ছা রীতা পোদ্দারের কাছে যাচ্ছি, আপনি কিছু বলুন। অনেক ধন্যবাদ আপা, শুভ সন্ধ্যা এবং আপনাকে সুস্বাগতম। অনেক ভালো লাগছে আপনি আমাদের মাঝে আসছেন, এবং আরো যারা নাকি আসলে যেমন অহনা যখন আসে ওদের সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের। আপনার সাথে হয়ে যাবে আশা করছি। তবে একদম ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে মনে হয় কি আপনি অনেকটা বেশি মনে আপন হয়ে যাবেন। ওদের একদম face তো একদম। আসলে আমাদের আপনি তো অনেক আগে থেকে টিভিতে প্রোগ্রাম মিডিয়াতে আছেন, তো ছোটবেলা থেকে আপনাকে দেখছি। যাই হোক, এখন আপনাকে এত তা না। সুন্দর ভাবে দেখবো, কাছাকাছি কথা হবে, অনেক সেটা আসলে আশা করিনি। আশা অনেক করি, ভালো অনেক লাগছে। অনেক ধন্যবাদ। এবং দেখো, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মচাওয়া কি পরিমাণ যে শক্তিশালী, সেটার আরেকটা প্রমাণ। এতক্ষণ আমরা মিষ্টি পেয়েছিলাম, বললাম যে এত এত মিষ্টি, এত এত খাবো, কিন্তু একটু ফুল থাকলে ভালো হতো। নার্গিস চলে এসেছে ফুল হয়ে, কি অসাধারণ ব্যাপার। হ্যাঁ, আমাদের নারী শক্তি বাড়ছে, মানে সবার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যে আমরা মিষ্টি খেয়ে ফুল চাইতেই ফুল চলে এসে। নার্গিস আপা কিছু বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি স্বাগত। খুব ভালো আপনাকে প্রথম দেখেই, মানে আর আপনার উপস্থাপনাটা খুব ভালো লাগতেছে। প্রাণবন্ত হয়ে গেছে আমাদের এই অল্প একটু সময়ের আমার বসে এখানে জুমার দেয় আমার খুব ভালো লাগছে মোট কথা। আর আত্মনিয়ন্ত্রণ এটা আমাদের তো অবশ্যই আছে, আমরা সবকিছুতেই নিজেকে কন্ট্রোল ভাবে দিতে পারি না, যদিও কন্ট্রোল আমাদের দেওয়া উচিত বয়সের সাথে সাথে। এই শুভকামনা সবাই। অনেক 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 ধন্যবাদ আপা, আমাদের সাথেই থাকেন, খুব ভালো লাগলো। দারুণ সুন্দর মিষ্টি হাসি। হ্যাঁ, আমরা এখন সুচিরার কাছে যাব। কিছু একটা পড়ে শোনাতে হবে আমাদের। লেখক মানুষ, এখন তো আমাদের খাতা কলম নাই যে দিয়ে দিব পরীক্ষামূলক লিখবে। আগের প্রস্তুতি থেকে আমাদের কিছুক্ষণের জন্য আর কি ঠিক বিনোদন দিতে আছে। হবে। আমি আমার 2026 সালে যে উপন্যাসটা প্রকাশ হতে যাচ্ছে, সেই উপন্যাসটার একটা ভূমিকা আছে, তো অবশ্যই আমি সেই ভূমিকাটা পড়ে শুনি। হ্যাঁ, আমার উপন্যাসটার নাম হলো আবার একটি সকাল আছে কাল। হ্যাঁ, বাহ, তো একটু আমাকে দেখে বলতাম, আমার মুখস্থ নেই, তো আমি একটু দেখে মোবাইল দেখে বলি। ভূমিকাটা হলো, আজ হয়নি তো কি হয়েছে, কাল হতেও তো পারে। একদম। কারণ মনে রাখবেন, আবার একটি সকাল আছে কাল। নতুন একটি সকাল মানেই নতুন একটি দিন, আর নতুন দিন মানেই নতুন কিছু পাওয়ার আশা। খারাপ সময় মানুষের সবার জীবনেই কম বেশি আসে। কখনো খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, আবার কেউ দীর্ঘদিন ধরে সুসময়ের আশায় টুকরো টুকরো হয়ে আজ হতাশাগ্রস্ত। জীবনের শেষ রাস্তাটি যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষ খুঁজে পায় নতুন এক পথ। আশার শেষ আলোটি যখন নিভে যায়, তখনই জন্ম নেয় নতুন আলো। বাহ, বাস্তবতার কাছে প্রায় পরাজিত কিছু মানুষের আশাবাদের গল্প নিয়ে আমার এই উপন্যাস আবার একটি সকাল আছে কাল। বাহ, যারা অন্ধকারের মাঝেই যারা কুড়িয়ে নেয় প্রেম, আগলিয়ে রাখে ভালোবাসা, আগলিয়ে রাখে বিশ্বাস, যারা এখনো স্বপ্ন দেখে নতুন কিছু পাওয়ার, নতুন আলোর। আশা করি আমার এই উপন্যাস পাঠকদের মন ছুঁয়ে যাবে, এবং আশা করি এই উপন্যাস পড়ে আমার প্রতিও সবার ভালোবাসাও বেড়ে যাবে। অনেক অনেক শুভকামনা। এবং এর অন্তর্নিহিত যে শব্দটা আমি বুঝছিলাম শারমিন, সেটা বলতে চাচ্ছি সময় গেলে, অনেকটা লালনের গানের মতো, সময় গেলে সাধনা হবে না। তো সময় থাকতেই সবাই সাধনায় ফিরে আসুক, সেই শুভকামনা করছি। তোমার জন্য শুভকামনা। আমি শারমিনের কাছে ফিরে আসলাম, কারণ আমরা তো শেষের দিকে, যাবার ব্যথায় বেদনা ক্লিষ্ট, তখনও কিছু আমাদের সঞ্চয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই।
তো আজকের আড্ডাটা সম্পূর্ণ কেমন লাগলো এটা তো বলতেই হবে আমাদেরকে। আর বলার পরে আবার আরেকটিখানি অনুরোধ আমার নিজের এবং সম্ভবত যারা দেখছে, তা হলো আমরা আগে বলতো না চলো আমরা গাইতে গাইতে বাড়ি যাই, তো আজকে আমরা কবিতা শুনতে শুনতে বাড়ি যাব, কেমন? ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, নেক্সাস টেলিভিশনের কলাকুশলী যারা রয়েছেন সবাইকে, যারা দেখছেন এই বন্ধুদের জন্য কিছু, এবং যারা জুমে আছেন আমার সম্মানিত যারা আছেন এখানে, তাদের সবার দোয়া চাইছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, শুভকামনা রাখবেন যেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, নিজের পরিবারকে ভালো রাখতে পারি এবং ঈশ্বরের কাছে যেন আমি আমার পরিপূর্ণ যে জবাবটা সেটা নিয়ে যেতে পারি। এবং বকুল আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত মিষ্টি করে উপস্থাপনা করেছেন, আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরাও সবাই মিলে আমাকে এত শক্তি দিয়েছো, কি বলবো, না হলে আমি বোধহয় হাত পা ঠান্ডা হয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। আমরা কবিতায় আসবো, তার আগে যেহেতু দর্শকের সাথে আমরা বসেছিলাম, তাদেরকে সাথে নিয়ে তাদের কাছ থেকে বিদায় নেই। আর সুচিরা কি বলবো, মানে তোমার সবকিছু এরকম সব সুচিরা এক জায়গায় হয়ে সুন্দর শুভ্র করে দিক, এবং তোমার পরিবারের জন্য দুজনে। আমি আজকে এমন দুজন মানুষ পেয়েছি, সাধারণত এরকম হয় না। আজকের আড্ডাটা কিন্তু এত মজার হলো, তোমরা দুজন এবং এই যে জুমে যারা ছিল, সবকিছু মিলায়ে না আমার কাছে মনে হচ্ছে সময়টা কেন তাড়াতাড়ি গেল। শুরুতে মনে হয়েছিল যে এক ঘন্টা কি কথা বলবো, আর এখন মনে হচ্ছে যে কত কথা রয়ে গেল। তো এই যে না বলা কথা নিয়ে আমরা আবার আসবো এবং কথা বলতেই থাকবো। আমাদের আত্মার খাদ্য কিন্তু কথা আছে বলেই কিন্তু আমরা উন্মুখ থাকি, আমাদের দুটো কান খাড়া থাকে। তো বন্ধুরা, আবারও এরকম কথা আড্ডা নিয়ে দেখা হবে। তার আগে পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ করবে, নিজের পরিবারের পারিপার্শ্বিকতার, এবং সর্বোপরি আমার ধারণা ধ্যানে নাকি অনেক কিছু মেলে। তো সেই ধ্যানমগ্ন হয়ে আমরা যদি চাই যে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাক, আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাক, দেশের মানুষ অনেক সুন্দর থাক, সুস্থ মানসিকতার থাক, সকল নান্দনিকতা অনিষ্ট থেকে মুক্তি পাক। তো আসছি, আবার দেখা হবে, আজকেই কিন্তু শেষ দেখা নয়। হ্যাঁ, তো বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে আমরা বন্ধু শারমিনের কবিতাটা শুনতে চাই। তাই সেই পর্যন্ত সাথে থেকেও, পরবর্তীতে আবার দেখা হওয়ার আগে পর্যন্ত অনেক অনেক ভালো থেকো। আচ্ছা, আমি যে কবিতাটি বলবো সেটি হচ্ছে মানব ঈশ্বর। বাহ। একদা ঈশ্বর হাকিয়া কহিলেন, ওহে মানব, এই যে ধরনী সৃষ্টি করিলাম, তোমাদিগকে শ্রেষ্ঠ বলিলাম, ধারণ করিতে বলিলাম কর্মে ঈশ্বর। কতটুকু তার করিলে তুমি, কি রাখিলে তাহার মান? মানব উচ্চ স্বরে কহিল, ব্যস্ত আছে ঈশ্বর, পরে কথা কহিব। দেখিতেছ না কেমন মাথা উঁচু করিয়া আছে, জোর করিয়া মানব টানিতেছি, সকল ধর্ম পায়ে গুড়াইয়া দিয়া নিজ ধর্মরে করিতেছি শ্রেষ্ঠ। জনে জনে বিক্রয় করিতেছি, জান্নাতে রহিবার টিকিট, এই করিয়াই সময় চলিয়া যায়, করিতেছি কষ্ট। অন্যকে নিয়াই পড়িয়া থাকি, একটুকু সময় করি না কো নষ্ট। ঈশ্বর স্মিত হাসিয়া বলিলেন, বাহ বাহ, বেশ বেশ বেশ, আসুন আসুন, সিংহাসনে বসুন, আপনার জন্যে সসম্মানে উঠিয়া দাঁড়াইলাম। ঈশ্বরকে ধ্বংস করিয়া আপনি ধন্য করিয়াছেন ধরাধাম।